ঠান্ডা ফ্রিজ। আমরা এখানে অনেক লজ্জাপতি গাছ দেখতে পেয়েছি। এই যে পাতা গুটিয়ে যাচ্ছে, দেখেছেন? ওই যে দূরে পাহাড় দেখা যাচ্ছে, যা লাগছে পুরো স্বর্গ স্বর্গ। নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেল মনের ভ্রমণে আপনাদের স্বাগত জানাই। আজকে 27 তারিখ, 27শে মে, সকাল 7:20। এখন আমরা বেরোচ্ছি আমাদের শিলিগুড়ির হোটেল মিত্তাল গার্ডেন্স থেকে লাভার উদ্দেশ্যে। শিলিগুড়ি থেকে আপনার লাভা যাওয়ার মোট 3টে পথ আছে। একটা হচ্ছে আপনার ওদলাবাড়ি হয়ে, গজলডোবা হয়ে, তিস্তা ব্যারেজ হয়ে। আমরা এখন চলেছি সেবক রোড ধরে। আমরা যেহেতু শিলিগুড়িতে স্টে করেছিলাম, সেবক রোডের কাছে আমাদের হোটেলটা ছিল, এই জন্য আমরা সেবক রোড হয়ে করোনেশন ব্রিজ পেরিয়ে আমরা ওদলাবাড়ি গরুবাথান হয়ে লাভা যাব। সকালবেলা এদিকে একটু বৃষ্টি হয়েছে, এখন বৃষ্টি নেই। সেবক রোডে ন্যাশনাল হাইওয়ে 10 এখানে কাজ হচ্ছে শুনেছিলাম। 2 মাস আগে এসেছিলাম পেলিং যাওয়ার সময়। তো চলুন আজকে দেখা যাক রাস্তার কন্ডিশন কেমন। বর্তমানে সেবক রোডে ফ্লাইওভারের কাজ হচ্ছে, সেজন্য রাস্তাটি অত্যন্ত সংকীর্ণ। আরেকটু বেলা হলেই এখানে জ্যাম হয়ে যাবে। আমরা খুব সকাল সকাল যাওয়ায় জ্যামটা অ্যাভয়েড করতে পারছি। একটু এগোতেই কিছুক্ষণ পর আমরা পৌঁছে গেলাম সেই আর্মি ক্যাম্পগুলোর কাছে। সেবক রোড ধরে কিছুটা এগোলেই আপনাদের দুই দিকে আর্মি ক্যাম্প চোখে পড়বে। এই আর্মি ক্যাম্পের অংশগুলো পার হওয়ার পরই আপনাদের শুরু হবে সেবক রোডের সেই জঙ্গল। আপনারা কেউ যদি এই জঙ্গল সাফারি করতে চান, তাহলে এখানে বেঙ্গল সাফারিতে সাফারি বুক করতে পারেন। আর একটু এগোতেই আমরা যে দৃশ্যের সাক্ষী হলাম, তা এক কথায় অনাবিল, অবিস্মরণীয়। বসন্তের পাতাঝরা মরশুমের শেষে এবং বর্ষার শুরুতে উত্তরবঙ্গের এই সমস্ত জায়গাগুলো তার অপরূপ রূপের ডালি নিয়ে হাজির হয়। আমরা চলেছি সেই অপরূপ সৌন্দর্য দর্শন করবার উদ্দেশ্যে। সেবক রোডের দুই দিকে বনাঞ্চলের মধ্য দিয়ে এই টারম্যাক করা রাস্তা দিয়ে গাড়ি চালানো যে কোনো ড্রাইভিং এনথুজিয়াস্টিকের কাছে এক স্বপ্ন বলা যেতে পারে। আপনারা রাস্তার দুই দিকে গাছের ফুলগুলো একবার লক্ষ্য করুন। আহা, মনে হচ্ছে যেন কোনো ডেকোরেশন করে রেখেছে। সেবক রোডের এই অংশটা দিয়ে যখন আপনারা গাড়ি চালিয়ে যাবেন অথবা কোনো ভাড়ার গাড়িতে করে যাবেন, তখন এই সময় যদি যান, তাহলে এই সবুজ আর তার মাঝে এই সুন্দর সুন্দর ফুলের সমারোহ আপনার মনে এক অনাবিল আনন্দের সৃষ্টি করবে। সেবক রোডের এই বনাঞ্চলটি পেরিয়ে আসার পরই আপনারা পাহাড়ের দেখা পাবেন। ওই যে দূরে দেখা যাচ্ছে পাহাড়ের সারি। ডান দিকে রয়েছে একটি পেট্রোল পাম্প। আপনারা পাহাড়ে ওঠার আগে এখান থেকে গাড়িটা পেট্রোল দিয়ে ফুল ট্যাঙ্ক করে নিতে পারেন। পাহাড়ি অঞ্চলেও পেট্রোল পাম্প রয়েছে, কিন্তু যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে নিচ থেকে ট্যাঙ্কার গিয়ে ওই পেট্রোল পাম্পে তেল ভরতে পারে না। সেক্ষেত্রে তেল আপনারা কোনো বিরূপ পরিস্থিতিতে নাও পেতে পারেন। তাই বুদ্ধিমানের কাজ হবে ট্যাঙ্ক ফুল করে নেওয়া। আমরা এখন চলে এসেছি সেবক রেল ব্রিজের কাছে। এটি হলো সেবক রেল গেট।
আর ডান দিকে হলো সেবক রেল ব্রিজ। শিলিগুড়ি থেকে যে সমস্ত ট্রেন আসামের দিকে যাচ্ছে সেগুলি এই সেবক রেল ব্রিজের মাধ্যমে তিস্তা নদী পার হয়। সেবক রেলগেট পেরোতেই ডান দিকে শুরু হয়ে গেল তিস্তা নদী, আর আমরা পাহাড়ের পথে উঠে গেলাম। এখান থেকেই মূলত শুরু হচ্ছে পাহাড়ি পথে ওঠা। এই যে দেখতে পাচ্ছেন আঁকাবাঁকা রাস্তা ধরে আমরা এখন এগিয়ে চলেছি আমাদের আজকের দিনের গন্তব্য লাভার উদ্দেশ্যে। আপনাদের সুবিধার্থে জানিয়ে রাখি যে এই অংশটায় জ্যাম হয় ভালোই। আমরা এখন সেবক রেল ব্রিজ পেরিয়ে পাহাড়ি রাস্তায় উঠে গেছি, ডান দিকে তিস্তা নদী। আর আমরা এখন যাচ্ছি করোনেশন ব্রিজের কাছাকাছি। করোনেশন ব্রিজ থেকে আমরা ডান দিকে বেঁকে যাব, মালবাজার গুয়াহাটি যাওয়ার যে রাস্তাটা সেই দিকে আমরা এখন বেঁকে যাব। আর মোটামুটি 2 থেকে 3 কিলোমিটার ডিস্টেন্স আছে করোনেশন ব্রিজ পৌঁছাতে। চলুন দেখা যাক। তবে এইখানটা দেখছি আবার বৃষ্টি হয়েছে, বৃষ্টি হলে একটু কেয়ারফুলি ড্রাইভ করতে হবে পাহাড়ে, কারণ সাইড থেকে মাটি ধুয়ে রাস্তায় চলে এসেছে, রাস্তায় কাদা কাদা মতো হয়ে গেছে। সেক্ষেত্রে খুবই কেয়ারফুলি ড্রাইভ করতে হবে, কারণ এই যে কাদাগুলো চাকায় লেগে থাকলে এগুলো পরে স্কিড করতে পারে। রাস্তার কন্ডিশনটা দেখুন। এটি হলো সেবক রোড কালীবাড়ি। আপনারা চাইলে এই সেবক রোড কালীবাড়িতে কিছু সময় স্পেন্ড করতে পারেন এবং এখানে পুজোও দিতে পারেন। স্থানীয়রা এই কালীবাড়িকে অত্যন্ত জাগ্রত বলে মনে করে এবং তারা এখানে পুজো দিতে আসে। সেবক রোড কালীবাড়ি পেরিয়ে আমরা এগিয়ে চললাম করোনেশন ব্রিজের দিকে। আমরা আজকে করোনেশন ব্রিজ হয়ে এই পাহাড় থেকে ডান দিকের যে পাহাড়টি দেখছেন সেই পাহাড়ে যাব। যারা দার্জিলিং, গ্যাংটক, কালিম্পং এই সমস্ত জায়গায় যেতে চান তারা এই সোজা পথ দিয়ে চলে যাবেন। আর যারা লাটাগুড়ি বা ডুয়ার্স এই সমস্ত জায়গা, গরুবাথান, লাভা, অসম, অরুণাচল প্রদেশ এই সমস্ত দিকে যেতে চান তাদেরকে এখান থেকে এই করোনেশন ব্রিজটা পেরিয়ে ডান দিকে এই পাহাড়ে যেতে হবে এবং সেখান থেকেই আপনারা ওই সমস্ত জায়গায় যাওয়ার রাস্তাটি পাবেন। তবে তিস্তা ব্রিজে যেমন গাড়ি থামিয়ে তিস্তা বাজার বা অন্যান্য জায়গাগুলো দেখার সুযোগ রয়েছে, করোনেশন ব্রিজটা অত্যন্ত ন্যারো। এই যে দেখছেন করোনেশন ব্রিজটা অত্যন্ত ন্যারো হওয়ায় এর ওপরে গাড়ি থামতে দেয় না, তাই আমরা এখানে থামতে পারলাম না। করোনেশন ব্রিজ পেরিয়ে এই অংশটায় এবার আমরা প্রথম এলাম। রাস্তাঘাট আপাতত ভালোই চওড়া এবং ভালো বলেই মনে হচ্ছে। এই যে দেখছেন ডান দিকের ওই পাহাড়ের অংশটা, ওই জায়গা দিয়ে আমরা আসলাম এবং এসে ব্রিজটা পেরিয়ে এই পাহাড়ে আসলাম। অর্থাৎ আপনি বলতে পারেন যে লাভা, ডুয়ার্স এই অঞ্চলটিকে ওইদিকে দার্জিলিং, গ্যাংটক ওই পাহাড়ের মধ্য থেকে পৃথক করেছে এই তিস্তা নদী। এই যে দেখতে পাচ্ছেন ডান দিকের এই অংশটা, ওটাই হচ্ছে তিস্তা রেল ব্রিজ অর্থাৎ সেবক রেল ব্রিজ। আমরা ওইটা সেবক রেলগেটের ওখানে পেরিয়েছিলাম, আবার ঘুরে আবার আমরা এখানেই আসলাম। অর্থাৎ ট্রেনটাকে পার করার জন্য খুব সহজেই রেল ব্রিজ দিয়ে পার হয়ে যাচ্ছে, কিন্তু কার বা অন্যান্য কিছু পেরোনোর জন্য সেই করোনেশন ব্রিজ পার হয়ে আসতে হবে। এখন আমরা সমতলে নেমে এসেছি। আপনারা রাস্তা দেখেই বুঝতে পারছেন দুই দিকে শুরু হয়ে গেছে চা বাগান এবং রাস্তাটি পুরো সমতল জায়গার মধ্য দিয়ে এগিয়ে চলেছে। রাস্তার দুই ধারের প্রাকৃতিক সৌন্দর্য কথায় বর্ণনা করা যায় না, শুধু উপভোগ করতে হয় দু চোখ মেলে।
এত সুন্দর রাস্তা দিয়ে যাচ্ছি আর ছবি তুলবো না, মনটা অনেকক্ষণ ধরেই উসখুস করছে। তাই আমরা এখন একটু গাড়ি থেকে নেমেছি প্রকৃতির রূপ উপভোগ করবার জন্য এবং কিছু ফটোশ্যুট করবার উদ্দেশ্যে। চারিদিকটা শুধু দেখুন, সবুজ আর সবুজ, চোখের আরাম দেয়। আমরা এখন আছি ওদলাবাড়ি যাওয়ার রাস্তায়। এখন আমরা মংপং পেরিয়ে 2 কিলোমিটার আগে একটা জায়গায় দাঁড়িয়েছি। এখানে অসাধারণ সিনিক বিউটি। এখানে কিছু ফটোশ্যুট করব বলে আমরা দাঁড়িয়েছি। দেখুন এখানে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। এই যে ওই যে দূরে পাহাড় দেখা যাচ্ছে। এই যে রাস্তাটা মানে অসাধারণ। এই রাস্তা দিয়ে আপনার আসামের গুয়াহাটি, মালবাজার এই দিকে যাওয়া যাবে। অরুণাচল প্রদেশও এই দিক দিয়ে এন্টার করা যায়। মানে এই রাস্তাটা হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট রাস্তা। আর এখন দেখছি যে বর্ষাকাল শুরু হচ্ছে, তো এখন গাছপালা এত সুন্দর সবুজ, মানে যা লাগছে পুরো স্বর্গ স্বর্গ। আর এই রাস্তাটা ওই পাহাড় পেরিয়ে, করোনেশন ব্রিজ পেরিয়ে পাহাড়ি পথটা আবার শেষ হয়ে গেছে। এখন পুরো রাস্তাটা এরকম চলবে, অসাধারণ রাস্তা। এবং এই রাস্তাটা পুরো চা বাগান এরিয়ার মধ্য দিয়ে গিয়ে আমরা তো লাভায় যাব, তারপরে আবার গরুবাথান হয়ে আবার পাহাড়ে আমরা আবার উঠতে থাকব। তো আপনারা যদি লাভায় যান তা আমি বলবো অবশ্যই সেবক রোড ধরে এসে করোনেশন ব্রিজ পেরিয়ে এই রাস্তাটা নিন। তাহলে মানে যা এনজয় করবেন সে বলার মতো। অসাধারণ অসাধারণ, দেখতে থাকুন। এখন যে অংশের মধ্য দিয়ে চলেছি, এই অংশটা দেখে আপনারা ভাবতে বাধ্য হবেন যে আমি ইন্ডিয়াতেই আছি নাকি সুইজারল্যান্ড। হ্যাঁ বন্ধুরা, সত্যিই বলছি, একটু অত্যুক্তি না। করোনেশন ব্রিজ পার হওয়ার পর আমরা এখন সমতলের মধ্য দিয়ে এগিয়ে চলেছি। রংটং বলে একটি জায়গা পার হয়ে আসার পর আমরা এখন চলে এসেছি এলেনবাড়ি টি এস্টেটে। এই জায়গাটি হলো এলেনবাড়ি। আজকে লাভার যাত্রাপথে আমাদের অনেকগুলি চা বাগান পড়বে। দুদিকে চা বাগানের অপূর্ব সৌন্দর্য দেখে আমরা আর না থেমে পারলাম না। এখন আমরা থেমেছি এলেনবাড়ি টি গার্ডেনের কাছে। চারিদিকটা একবার দেখুন, একে স্বর্গ ছাড়া আর কি বা বলতে পারেন। চারিদিকে সবুজ আর সবুজ, স্বর্গ না বলে সবুজের স্বর্গ বলাই ভালো। আর রাস্তার এই দিকে চা কর্মীরা নিপুণ হাতে চা তুলছে। কিভাবে চা কর্মীরা চা তোলে, চা কিভাবে প্রসেসিং হয় এবং তারপরে আপনারা চা দোকান থেকে কিনে খেতে পারেন, এই সম্পূর্ণটা, এই অভিজ্ঞতা জানতে হলে আপনারা এই পথে যাত্রাকালে অবশ্যই একবার এখানে থামবেন। আমরা এখন আছি এলেনবাড়ি টি গার্ডেন। এখানে চা পাতা তুলছে চা কর্মীরা, আমরা সেটা দেখার জন্য দাঁড়িয়েছি। আমার জীবনে তো এই প্রথম দেখা চা তুলছে, অসাধারণ লাগছে। এই রাস্তাটা মানে আর বলার মতো না। এখানে না আসলে আপনারা উপলব্ধি করতে পারবেন না যে কত সুন্দর সিনিক ভিউ। এই যে চা কর্মীরা চা পাতা তুলছে, আর ওইখান দিয়ে আপনার ওই যে বনের মধ্য দিয়ে ওইখানে আসামের গুয়াহাটির দিকে যাচ্ছে ট্রেন লাইন ওখানে। আর এই রাস্তা, এই রাস্তাটা গুয়াহাটি চলে যাচ্ছে এটা। আর তার উল্টো দিকে এই চা বাগান, একদিকে চা বাগান একদিকে বন, তার মধ্য দিয়ে রাস্তা আর রেল লাইন, মানে ভাষায় বর্ণনা করা যাবে না। এলেনবাড়ি টি গার্ডেন ঘোরার পর আমরা যাত্রা শুরু করলাম
আমাদের লাভার উদ্দেশ্যে। রাস্তা এতটাই ভালো যে আপনারা রাস্তা দিয়ে যাচ্ছেন নাকি কোনো জলযানে যাচ্ছেন মাঝে মাঝে আপনাকে ভাবতে বাধ্য করবে। এই যে ব্রিজটি দেখছেন, এই ব্রিজটি হলো তিস্তা নদীর ওপরই একটি ব্রিজ। সেটা পেরোবার পরই আমরা এখন চলে এসেছি মিনা বাজার বলে একটি জায়গায়। আপনারা যদি এই সেবক রোড হয়ে লাভা যেতে চান তাহলে খুব সকাল সকাল যদি আপনারা বেরোন তাহলে ভালো করে খেয়াল রাখবেন, আপনারা কিন্তু ব্রেকফাস্টের জন্য খুব বেশি জায়গা পাবেন না। এই হলো মিনা বাজার। বেশিরভাগ লোকজন বা ট্যুরিস্টরা এখানেই ব্রেকফাস্ট করে। এরপরে আপনারা শুধুমাত্র এই ব্রেকফাস্ট করবার জন্য গরুবাথানেই পাবেন, তারপরে সেরকম ভালো জায়গা পাবেন না। আমার রেকমেন্ডেশন হবে আপনারা এই মিনা বাজার থেকেই যে কোনো একটি রেস্টুরেন্ট থেকে আপনাদের প্রাতরাশটা সম্পন্ন করে নিন। আমরা যে দোকানটিতে প্রাতরাশ করেছিলাম তার সিনিক বিউটি বর্ণনাতীত। একদিকে এই যে দেখতে পাচ্ছেন বনাঞ্চলের মধ্য দিয়ে চলে গেছে শিলিগুড়ি আসাম রেল লাইন, আর একদিকে চা বাগান। আহা, চায়ে চুমুক দিতে দিতে এই দৃশ্য উপভোগ করা আর গরম মোমোর আস্বাদ নেওয়া, এর থেকে আর একজন মানুষ জীবনে কী বা চায়। পাহাড়ে এলেই মোমো খাওয়া তো মাস্ট, আর সেই মোমোর আস্বাদ নিয়ে আমরা এগিয়ে চললাম লাভার উদ্দেশ্যে। রাস্তা এক কথায় অনবদ্য, দুদিকে সবুজ বনাঞ্চল, চা বাগান, আর একটু এগোতেই বাঁ দিকে শুরু হয়ে গেল পর্বতের রেঞ্জ। এই যে পর্বতের রেঞ্জগুলো দেখতে পাচ্ছেন এইগুলোই হচ্ছে লাভার রেঞ্জ, অর্থাৎ কালিম্পংয়ের রেঞ্জ বলতে পারেন। আমরা মূলত এই পাহাড়েই উঠব। এখন আমরা চলে এসেছি ওলদাবাড়িতে। এটি হলো ওলদাবাড়ি। আপনারা যদি শিলিগুড়ি না ঢুকে ডাইরেক্ট লাভা যেতে চান তাহলে আপনাদের গজলডোবা হয়ে এই ওলদাবাড়ি এসে এখান থেকেই এই রাস্তাটি ধরতে হবে। আপনারা শিলিগুড়ি হয়ে না আসলে ডাইরেক্ট আসলে আপনাদের ডিস্টেন্স 10 থেকে 15 কিলোমিটার কমে যাবে। এটি হচ্ছে ওলদাবাড়ি জাংশন। ওলদাবাড়ি পেরোনোর পর আপনারা পাবেন চেল ব্রিজ, যেটি তিস্তা নদীর উপর তৈরি। এই চেল ব্রিজ পেরোনোর পর আপনাদের কাছে দুটি রাস্তা আসবে, একটি বাঁদিকে সার্ভিস রোড আর একটি ডান দিকে এরকম ফ্লাইওভার। আপনারা বাঁদিক বা ডান দিক যাই নেন না কেন সেই একই জায়গায় পৌঁছাবেন। আমরা প্রথম এদিকে যাচ্ছি বলে একটু কনফিউজড ছিলাম, তবে আপনারা বাঁদিক বা ডান দিক যেখানেই যান এই রাস্তাটা একই জায়গায় গিয়ে মিট করছে। আর এই ব্রিজটা পেরোবার পরই আমরা পাহাড়কে সামনে দেখতে পেলাম। আর ঠিক সেবক রোডের মতোই এখন শুরু হয়ে গেল সেই দুদিকে বিশাল বনাঞ্চল আর সেই একই ফুলের সুন্দর সুন্দর ডেকোরেশন করা গাছগুলি। তবে আপনারাও হয়তো বুঝতে পারছেন বা আমিও অনুভব করলাম যে সেবক রোডের থেকে এই রোডটার সৌন্দর্য যেন আরও বেশি। আমরা এখন লাভার দিকে যাচ্ছি। আমরা আছি এখন রানীচেরা টি গার্ডেন। ওলদাবাড়ি ক্রস করে আমরা রানীচেরা টি গার্ডেনের মধ্যে দিয়ে যাচ্ছি। অসাধারণ সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য, দুদিকে চায়ের বাগান, সাইড দিয়ে ফুলের গাছ হয়েছে, আর গাছপালা তো ভর্তি, যেন কেউ ডেকোরেট করে রেখেছে। আর টারম্যাক করা রাস্তা দুর্দান্ত, তার মধ্যে ড্রাইভ করে যাওয়া অসাধারণ এক্সপিরিয়েন্স। রৌদ্র নেই আজকে, একটু মেঘ আছে, বেড়ানোর জন্য একদম আদর্শ পরিবেশ।
আমরা সকালবেলা বেরিয়েছিলাম 7:20-তে, এখন বাজে ঘড়িতে 10টা। মাঝে প্রায় 40-45 মিনিট আমরা ব্রেকফাস্টের জন্য দাঁড়িয়েছিলাম মিনা বাজারে। মিনা বাজারটা হচ্ছে আপনার ওলদাবাড়ির আগে। এখন আমাদের সামনে পড়বে গরুবাথান। গরুবাথান থেকে আমরা অ্যাম্বিয়ক দিয়ে আমরা উঠে যাব পাহাড়ে, তারপরে ওই পথে লাভা যাব। লাভার মোটামুটি এখান থেকে 53 কিলোমিটার ডিস্টেন্স, 1.5 ঘন্টা টাইম লাগবে দেখাচ্ছে। রাস্তা তো এর থেকে বেস্ট আর হতে পারে না, আপনারা দেখেই বুঝতে পারছেন। তো চলুন আমাদের সঙ্গে থাকুন, পুরো রাস্তাটাই দেখাবো। দুদিকে ঘন চা বাগান গালিচার মতো ঢেকে রেখেছে। হয়তো এটাই সেবক রোডের ওই বনাঞ্চলের থেকে এই রাস্তাটিকে আরও মোহময়ী এবং দৃষ্টিনন্দন ও আকর্ষণীয় করে তুলেছে। এখন আমরা চলে এসেছি ডামডিং। ডান দিক দিয়ে গেলে ডামডিং স্টেশন, আর এখান থেকেই বাঁ দিকের রাস্তাটি চলে যাচ্ছে লাভার দিকে। আপনারা এই পয়েন্টটা ভালো করে খেয়াল রাখবেন। এই ডামডিং থেকে আপনারা বাঁ দিকে বেঁকে যাবেন। বাঁ দিকে রাস্তাটি নেওয়ার পরই এখানেও আর্মি এরিয়া শুরু হয়ে গেল। বাঁ দিকে বিভিন্ন আর্মি ব্যারাক আপনাদের চোখে পড়বে। কিছুটা এগোনোর পরই সাইনবোর্ড দেখতে পেলাম রেস্ট্রিক্টেড এরিয়া বিগিনস, অর্থাৎ এখান থেকেই রোডটা পুরো বিআরও বা বর্ডার রোড অর্গানাইজেশন দ্বারা মেনটেন্ড হয়। বর্ডার রোড অর্গানাইজেশন দ্বারা যে সমস্ত রোড মেনটেন হয় সেই সমস্ত রোডের কন্ডিশন অত্যন্ত ভালো। এখানে রোড যদি একবার খারাপ হয়ে যায় 1 থেকে 2 দিনের মধ্যেই আবার আগের অবস্থায় ফিরে আসে, এত ফাস্ট কাজ হয়। অসাধারণ এই স্বর্গীয় পরিবেশের মধ্য দিয়ে যেতে যেতে আমাদের চোখ আটকে গেল আরও একটি চা বাগানে। আমরা এখানকার দৃশ্য উপভোগ করবার জন্য গাড়ি থেকে আরেকবার নামলাম। এখন আমরা গরুবাথান থেকে আর 10 কিলোমিটার দূরে রয়েছি। গরুবাথান থেকে 10 কিলোমিটার দূরে এই অত্যন্ত সুন্দর চা বাগান এরিয়ায় আমরা একটু থেমেছি। আপনারা এই চা বাগান এরিয়ার দৃশ্যপটটা উপভোগ করুন। আমরা তো এই দৃশ্যপটটা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেছি। আমি অত্যন্ত কনফিডেন্ট যে আপনারাও স্ক্রিনে এই দৃশ্যপট দেখেও চোখ জুড়িয়ে যাবে আপনাদের। আমরা এখানে অনেক লজ্জাপতি গাছ দেখতে পেয়েছি, দেখুন কত সুন্দর। এই যে পাতা গুটিয়ে যাচ্ছে, দেখেছেন? পাতা গুটিয়ে যাচ্ছে, দেখেছেন? আবার তলে দিলে কিন্তু আবার উঠে আসবে। এই পাশে লজ্জাপতি গাছের কথা বইয়ের পাতায় পড়েছি বটে, তবে নিজে চোখে দেখার সুযোগ এখানেই হলো। সত্যি উত্তরবঙ্গ যেন জীবজন্তু পশু পাখি গাছগাছালির আড়ত। এখানে আপনি সব পাবেন। লজ্জাপতি গাছের দেখা পেতেই মনটা যেন আরো ফুরফুরে হয়ে উঠল। শিলিগুড়ি থেকে লাভার যাত্রাপথে আপনারা একটা বড় অংশ বিভিন্ন চা বাগানের মধ্য দিয়ে যাবেন। তার মধ্যে এটি হলো রানীচেরা টি গার্ডেন এরিয়া। এই রানীচেরা টি গার্ডেন এরিয়া পেরোলেই আপনারা গরুবাথানে পৌঁছে যাবেন। এটি হলো গরুবাথান, আর এটি হলো গরুবাথান বাজার। আপনারা যদি সকালের খাবার খেতে চান তাহলে এই গরুবাথান বাজারই মোটামুটি ভালো খাবারের শেষ ঠিকানা। এরপরে আপনারা লাভা পৌঁছাবার আগে সেরকম কোনো জায়গা পাবেন না। আর এই যে ডান দিকে পেট্রোল পাম্পটি দেখলেন, এখান থেকে আপনারা ফুয়েল আপ করে নিতে পারেন। এই পেট্রোল পাম্পটা ছাড়ালেই বাঁ দিকেই আপনারা দেখতে পাবেন গরুবাথান ট্যুরিজমের ইকো পার্ক। সেখানে সুন্দর সাজানো গোছানো সুইমিং পুল এবং আরও অনেক কিছু রয়েছে।
ওই যে আই লাভ গরুবাথান বলে সেটা এখানেই রয়েছে। আপনারা চাইলে এই জায়গাটা ঘুরে দেখতে পারেন। ফাইনালি এখন পাহাড়ি রাস্তা আবার শুরু হয়েছে। আমরা সেবক রোড পেরিয়ে পাহাড়ে উঠেছিলাম, আবার এলাম সমতলে। চা বাগানের মধ্য দিয়ে দৃষ্টিনন্দন দৃশ্য উপভোগ করতে করতে গরুবাথান পেরিয়ে আবার আমরা ফাইনালি লাভার পাহাড়ের ওঠার রাস্তা নিয়ে নিয়েছি। তবে একটা বিষয় আমাকে খুব অবাক করলো যে চা বাগান যেন আর শেষই হয় না। সমতলের চা বাগান দেখলাম, এখন পাহাড়ি এরিয়ার চা বাগান। এই পাহাড়ি রাস্তার দুপাশের ঢালে ঢালেও সুন্দর সুনিপুণভাবে চায়ের চাষ হয়েছে। সামনে পাহাড় যেন আমাদের হাতছানি দিচ্ছে। আমরা এখন গরুবাথান ছাড়িয়ে আপার ফাগুতি স্টেটের মধ্যে ঢুকে গেছি। পুরো পাহাড়ি রোড শুরু হয়ে গেছে। বাঁ দিকেই চেল নদী রয়েছে। নিচ দিক দিয়ে গরুবাথান সাইট সিং এর জায়গা ছিল, ওখানে আমরা গেলাম না, আমাদের দেরি হয়ে যাচ্ছে বলে। আমরা পাঁপড় খেতির ওইখানে দেখবো একবার চেল নদীতে যদি নামা যায়। আপাতত ফুল ফ্লেজ পাহাড়ি রোড শুরু হয়ে গেছে। রাস্তার কন্ডিশন ভালো আপাতত। তো এখান থেকে লাভার 35 কিলোমিটার ডিস্টেন্স, 12 কিলোমিটার পাঁপড় খেতি। আমরা অ্যাম্বিয়ক হয়ে যাব। অত্যন্ত সুন্দর বিআরও দ্বারা কন্ট্রোলড এই রাস্তা। অনেক অ্যাডভাইস রাস্তার ধারে রয়েছে সুন্দর সুন্দর। আর রাস্তাটা দেখুন। এর আগে আমরা দার্জিলিং সিকিমের পুরোটা অংশই কভার করে ফেলেছি। হলপ করে বলছি, এরকম সুন্দর দৃশ্যপট এর আগে আমরা দেখিনি। এর আগের ট্যুরে 2.5 মাস আগে আমরা টেমি টি গার্ডেনের মধ্য দিয়ে যাত্রা করেছিলাম। সেই দৃশ্যও ছিল এক কথায় অনবদ্য। কিন্তু হলপ করে বলছি, এই দৃশ্যের কাছে বা এই দৃশ্যপটের কাছে সেই দৃশ্য কিছুই না। আপনারা যেরকম মনস্থিতিতেই থাকুন না কেন, একবার যদি এই পরিবেশের মধ্যে এসে পড়েন তাহলে আপনার মনটা ভালো হয়ে যেতে বাধ্য। গরুবাথান পেরোবার পর আমরা অসাধারণ সুন্দর পাহাড়ি রাস্তার মধ্য দিয়ে ধীরে ধীরে এগিয়ে চলেছি আজকের দিনের আমাদের পরবর্তী স্টপ অ্যাম্বিয়কের উদ্দেশ্যে। অ্যাম্বিয়ক হচ্ছে এখানকার একটি টি এস্টেট। যারা এই পথে লাভায় যান তারা এই অ্যাম্বিয়কে কিছু ফটোশ্যুট করবার জন্য বা এখানকার সৌন্দর্য উপভোগ করবার জন্য একটি স্টপ নেন। তো আমরাও আজকে অ্যাম্বিয়কে একটু দাঁড়াবো। এখন আমরা এসে পৌঁছেছি অ্যাম্বিয়কে। এখানেই আপনারা আই লাভ অ্যাম্বিয়ক এটা পাবেন। এই দৃশ্যপট দেখে আপনার মনে হতে পারে সৃষ্টিকর্তা যেন নিজের হাতে সাদা ক্যানভাসে অত্যন্ত সময় নিয়ে রচনা করেছেন এই অবিস্মরণীয় দৃশ্যপট। অ্যাম্বিয়কের স্বর্গীয় দৃশ্য উপভোগ করবার পর আমরা এগিয়ে চলেছি লাভার উদ্দেশ্যে। এই ডান দিকেও একটা চা বাগান দেখতে পেলাম। অনেক টুরিস্টরা এখানে দাঁড়িয়ে ফটোশ্যুট করছে। আমরা এত সুন্দর সুন্দর চা বাগানগুলো পেরিয়ে এলাম যে আমরা আর এই চা বাগানে দাঁড়ালাম না, কারণ এই সমগ্র লাভার যাত্রাপথে এত সুন্দর সুন্দর স্পট আছে যে সবগুলোতে যদি আপনি থামতে চান তাহলে আপনার লাভা পৌঁছাতে সন্ধে হয়ে যাবে। তাই মন না মানলেও মনকে বশে এনে আমরা এগিয়ে চললাম লাভার উদ্দেশ্যে। বিআরও দ্বারা মেনটেন পথগুলির
এক বিশেষত্ব হলো এই যে এগুলি তো অত্যন্ত সুন্দর হয়ই, তাছাড়া এই পথের মাঝে মাঝে বিভিন্ন সাইনবোর্ড দিয়ে বিআরও সুন্দরভাবে যারা ড্রাইভ করেন তাদের মনঃসংযোগ এবং তাদেরকে উৎসাহিত করবার জন্য বা ভালো ড্রাইভের জন্য বিভিন্ন রকম কোট এখানে লিখে রাখেন। আমরা এখন চলে এসেছি পাপড় খেতিতে। আপনাদের বলে রাখি যে পাপড় খেতি হলো এখানকার একটি উল্লেখযোগ্য পিকনিক স্পট। এখানে রয়েছে চেল নদী। আজকে আমাদের সমগ্র দিনের যাত্রাপথটি খুবই উপভোগ্য হতে চলেছে। যখন শিলিগুড়ি থেকে আমরা যাত্রা শুরু করলাম তখন ওভারকাস্ট কন্ডিশন ছিল, সমতলে ভালোই গরম ছিল, তবে সূর্য এখনও দর্শন না দিলেও আস্তে আস্তে বাতাসে ঠান্ডার আমেজ অনুভূত হতে শুরু করেছে। আমরা এখন আছি চেল নদীর এখানে, চেল ব্রিজ। এটা একটা টুরিস্ট স্পট, সবাই এখানে এই চেল নদীতে নামছে, এখানে জলে পা ভেজাচ্ছে। আপনারা আসলে অ্যাম্বিয়কের পরেই এই চেল ব্রিজটা পড়বে। চেল নদীতে সবাই নামবেন একবার, চলুন আমাদের সাথে। এই পাপড় খেতিতে একটা উঁচু হনুমান মন্দিরও আছে, সেটি দর্শন করলাম এবং তারপরে আমরা নেমে গেলাম চেল নদীর সেই স্পটটিতে। সবুজের সমারোহের মধ্য দিয়ে দুর্বার গর্দিতে পাথরের মধ্য দিয়ে নেমে আসা চেল নদীর শান্ত স্নিগ্ধ জলরাশি যেন আপনার মনে এক অনাবিল আনন্দের সূচনা করবে। আপনারা যদি এই পথে লাভা যান তাহলে অবশ্যই পাপড় খেতি পিকনিক স্পটের এই চেল নদীর স্পটটি ঘুরে দেখতে ভুলবেন না। তো চলুন আমাদের সাথেও আপনারা উপভোগ করুন এই চেল নদীর অসামান্য সুন্দর দৃশ্যটি। ফ্যামিলির সাথে অথবা বন্ধুবান্ধব যাদের সাথেই আসেন না কেন এই স্পটটি আপনার ছেড়ে যেতে মন চাইবে না, একথা আমি লিখে দিলাম। আমরা তো লাভা গিয়ে সেখানে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবো এই আশায়, এই আনন্দেই বেরিয়ে পড়েছিলাম, কিন্তু লাভা পৌঁছানোর আগেই যেন আমাদের মন আনন্দে ভরপুর হয়ে গেছে। চা বাগান, তিস্তা নদী, করোনেশন ব্রিজ, পাহাড়ি চা বাগান, অ্যাম্বিয়ক, তারপরে এই চেল নদী। আহা, কি অপরূপ দৃশ্য! সত্যি এমন অভিজ্ঞতা এর আগের কোনো ট্যুরে আমাদের অন্তত হয়নি। তো আপনারা যদি লাভার দিকে যাত্রা করতে চান শিলিগুড়ি থেকে অথবা কলকাতা থেকে, আমি অবশ্যই আপনাদের রেকমেন্ড করব সেবক রোড ধরে এসে গরুবাথান হয়ে এই পথ দিয়ে লাভা যাবেন। ডাইরেক্ট কালিম্পং হয়ে লাভা যাবেন না। যদি আপনারা তিস্তা বাজার পার হয়ে কালিম্পং দিয়ে লাভা ঢোকেন তাহলে এই অসাধারণ সুন্দর এবং নানান ধরনের স্পট যেমন নদী, চা বাগান, পাহাড়, ঝর্ণা, এই সমস্ত ভ্যারাইটিস টাইপ অফ স্পট দর্শন একই স্ট্রেচে দর্শন করার সুযোগ থেকে আপনারা বঞ্চিত হবেন। আমরা লাভা থেকে 21 কিলোমিটার দূরে আছি। আমরা সব জায়গাগুলো দেখতে দেখতে আসছি বলে অনেকটা সময় লাগছে। আমরা বেরিয়েছিলাম সকাল 7টা 20 দিকে, এখন 12টা 11 বাজে।
আর এখান থেকে লাভা আধ ঘন্টা মতো লাগবে বলছে। চলুন। লাভা থেকে 20 কিলোমিটার মতো দূরে এখন আমরা আছি, আর এই অপরূপ সৌন্দর্য দেখে আমরা থেমে গেলাম এই দৃশ্যটি ক্যামেরাবন্দি করবার উদ্দেশ্যে। শুধু দেখুন দৃশ্যটি, সাদা পেঁজা পেঁজা তুলো পাহাড়ের কোলে যেন বসে রয়েছে, আর এই পাহাড়ের মধ্য দিয়ে এঁকে বেঁকে পথ উঠে এসেছে এই আর এক পাহাড়ে। আমরা ওই পথ দিয়েই এখানে এসেছি, আর এই অংশটা শুধু দেখুন। এই টার্নটিকে ইউটার্ন না বলে ওটার্ন বলাই বাঞ্ছনীয়। এই অসাধারণ সুন্দর দৃশ্য এক কথায় বর্ণনাতীত। দার্জিলিং, গ্যাংটক, পুরী, দীঘা এই সমস্ত তথাকথিত টুরিস্ট স্পটগুলি এতটাই ক্রাউডেড যে সেখানে আর গরমকাল শীতকাল কিছুই পৃথকভাবে বোঝা যায় না, কিছুই বোঝা যায় না প্রকৃতিকে। তাই প্রকৃতিকে যদি উপভোগ করতে চান, উত্তরবঙ্গকে যদি উপভোগ করতে চান, তাহলে আমার মতে আপনি চলে যান কোনো এক অফবিট ডেস্টিনেশনে, যেমন লাভা, লোলেগাঁও, ঋষভ। আমার অফবিট ডেস্টিনেশন বলতে এটিই সব থেকে ভালো লেগেছে। সত্যি লাভার এখন আমরা পৌঁছালাম না, তার আগেই যে অসাধারণ সুন্দর দৃশ্য আমরা উপভোগ করছি, মনে হচ্ছে এরকম কোনো একটা হোমস্টেতে এখানেই থেকে যাই। কিন্তু না, আমাদের লাভাতে হোটেল বুক করা আছে, আমাদের তো পৌঁছাতে হবে লাভাতে। তাই আমরা মনের সেই ইচ্ছা দমন করে একটু এগিয়ে চললাম লাভার উদ্দেশ্যে। আর একটু এগোতে না এগোতেই আমরা এখন যে দৃশ্যের সাক্ষী হলাম, সে আর কি ভাষায় বর্ণনা করব খুঁজে পাচ্ছি না। মেঘ, এই যে দেখুন মেঘ, মেঘ পুরো চলে এসেছে রাস্তার ওপর, যেন ভেঙে পড়ছে মেঘ রাস্তার ওপরে। ওফ, পুরো স্বর্গীয় অনুভূতি, পুরো স্বর্গীয় অনুভূতি। ছোটবেলায় মহালয়াতে যখন দেখতাম স্বর্গ, এরকম ধোঁয়া ধোঁয়া চারিদিকে মেঘের রাজ্য, মনে হতো স্বর্গ। এখন যেন আমি সেই স্বর্গেই এসে পৌঁছে গেছি। শুধু দেখুন আর উপভোগ করুন, শুধু শান্তভাবে দেখে যান আর উপভোগ করে যান। চলো একটু চলো। এ জিশান, তুই শর্ট এখন আমাদের বাতাসে আর গরম অনুভব হচ্ছে না, ভালোই ঠান্ডা অনুভব হচ্ছে। আপনাদের জানিয়ে রাখি যে আপনারা যদি নিজেদের গাড়িতে আসেন অথবা গাড়ি ভাড়া করে যেখানেই আসুন না কেন, গরুবাথানের পর থেকে শীতের জামা কাপড় হাতের কাছাকাছি রেখে দেবেন, কারণ টেম্পারেচারটা হঠাৎ করেই অনেকটা ড্রপ করবে যখনই আপনারা লাভা থেকে 20-15 কিলোমিটার দূরে পৌঁছাবেন। আমরা এখন মেঘের রাজ্যের মধ্য দিয়ে এগিয়ে চলেছি অপরূপ লাভার উদ্দেশ্যে। মেঘ যেন গাড়ির মধ্যে ঢুকে আমাদের স্পর্শ করে জানান দিতে চাচ্ছে যে তারা আমাদের পেয়ে কতটা খুশি। এখন আমরা দাঁড়িয়েছি জিগজ্যাগ ভিউ পয়েন্টে। এই ভিউ পয়েন্ট থেকে পাহাড়ি রাস্তাটি কিভাবে এঁকে বেঁকে উঠে এসেছে সেটা খুব সুন্দর দেখা যায়। আপনারা এই দৃশ্যটি দেখলেই বুঝতে পারবেন। এই দৃশ্যটি অনেকটা জুলুকের জিগজ্যাগ রোডের মতো। এখানে আমরা কিছুক্ষণ সময় কাটাবার পর আবার এগিয়ে চললাম লাভার উদ্দেশ্যে। এখন আমরা লাভা থেকে 10 কিলোমিটার দূরে রয়েছি। আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন যে আস্তে আস্তে দুপাশের গাছপালার পাইন গাছের সংখ্যা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। এই যে ডান দিকে যে লম্বা লম্বা গাছগুলো দেখছেন, এগুলোই হচ্ছে পাইন গাছ। এই পাইন গাছ কিন্তু পাহাড়ের সর্বত্র দেখা মেলে না। এই লাভা কোলাখাম অর্থাৎ নেওড়া ভ্যালি ন্যাশনাল ফরেস্টের এই অংশটিতে পাইন গাছ আধিক্য দেখা যায়।
পারে গেলাম তো। এই জায়গাটিকে পাইন গাছের স্বর্গ বলা চলে। আস্তে আস্তে আমরা যত লাভার দিকে এগিয়ে চলেছি ততই পাইন গাছ বেড়েই চলেছে। আর রাস্তার বর্ণনা আর কি দেব, আমি এতটা প্রায় শিলিগুড়ি থেকে 100 কিলোমিটার ডিস্টেন্স, এই সম্পূর্ণ পুরো স্ট্রেচে একটুও খারাপ পোর্শন নেই। এরকম রাস্তা আমি খুবই কম দেখেছি। যে এতটা আপনারাও হয়তো এর সাথে রিলেট করতে পারবেন যে কোনো এক জায়গা থেকে আরেক জায়গায় সমতল ছাড়া পাহাড়ি জায়গায় এতটা লং ডিস্টেন্সে কোথাও একটু খারাপ প্যাচ নেই। এটা একটু অবাকই লাগলো। যারা ড্রাইভ করতে ভালোবাসেন আমি তো বলবো তারা পাহাড়ে যদি প্রথম চালাতে চান তারা আগে শিলিগুড়ি থেকে লাভা আসুন। আপনারা এইখানে চালাতে গেলে আপনাদের সেরকম কোনো সমস্যাও হবে না, কারণ রাস্তা প্রচণ্ড চওড়া। হ্যাঁ, পাহাড়ি রাস্তার পক্ষে প্রচণ্ডই চওড়া বলা যেতে পারে, এবং রাস্তার কন্ডিশন একদম টপ ক্লাস। আর রাস্তাও সেরকম স্টিপ ইনক্লিনেশন নেই বললেই চলে। প্রসঙ্গত জানিয়ে রাখি যে লাভা সমতল থেকে 7200 ফুট উচ্চতায়, যেটা দার্জিলিংয়ের থেকেও 200 ফুট বেশি উঁচুতে। কিন্তু তা সত্ত্বেও শিলিগুড়ি থেকে লাভা আসার এই সমগ্র পথটিতে কোথাও সেরকম খাড়াই চড়াই নেই। ড্রাইভিং বিগিনার যারা লাভা আসতে চান তারা নির্দ্বিধায় এই রাস্তায় ড্রাইভ করে আসতে পারবেন। তবে আপনাদের জানিয়ে রাখি যে পাহাড়ে ড্রাইভ করার জন্য বেসিক জিনিসগুলো আপনারা অবশ্যই ফলো করবেন, যেমন লেন ড্রাইভ। বর্ষামুখর উত্তরবঙ্গের মন ভালো করা সবুজের সমারোহ দর্শন করতে করতে আমরা ফাইনালি পৌঁছে গেছি লাভাতে। এই যে ডান দিকের যে রাস্তাটি দেখছেন, এই অংশটিকেই শুরু হচ্ছে নেওড়া ভ্যালি ন্যাশনাল ফরেস্ট। যারা কোলাখাম যেতে চান তারা এইখান থেকে চেকপোস্টে গাড়ির পারমিট করিয়ে নেওড়া ভ্যালি বা কোলাখামে যেতে পারেন। আর এই চেকপোস্টটা পেরিয়েই 200 মিটার গেলেই বাঁ হাতে আজকের দিনের আমাদের হোমস্টে স্বাগত হোমস্টে। এই স্বাগত হোমস্টেটি একদম পারফেক্ট লোকেশনে অবস্থিত। এখান থেকে আপনারা কোলাখাম যেতে চাইলে সহজে যেতে পারবেন, বা এখান থেকে যা যা সাইট সিইং করার সবগুলোই কাছাকাছি হবে। আর এটা হলো আমাদের কটেজ রুম স্বাগত হোমস্টেতে। আমরা গোয়াইবিবো থেকে এটি বুক করেছিলাম। এটি ভাড়া পড়েছিল 1400 টাকা। কাঠের এই সুন্দর রুমটি আমাদের তো খুবই ভালো লেগেছে। আর এখান থেকে শুধু লাভার ভিউটা দেখুন। ওহ, মেঘ যেন জানলায় উঁকি দিচ্ছে। জানলা খুলে দিলেই মেঘ ঘরে ঢুকে যাবে। সকাল 7টার সময় বেরিয়ে আমরা লাভা পৌঁছালাম দুপুর 1:30টার দিকে। আজকে আমরা এখানে লাঞ্চ করবার পর মনেস্ট্রি এবং লাভা ভিউ পয়েন্টটা দেখব। সাইট সিইং এবং কোথায় কি যাচ্ছি সেটা পুরো দেখবার জন্য আমাদের পরবর্তী ভিডিওগুলোতে চোখ রাখুন। আজকের মতো এখানেই টাটা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।